আপনারা সকলে জেনেছেন গত 26 তারিখ সমাজসেবা অধিদপ্তর থেকে একজন প্রশাসক দেয়া হয়েছে। তো উনি আসবেন, দায়িত্ব নেবেন, ওনার সদে জ্ঞাতার্থে কিংবা এই প্রতিষ্ঠানে যারা আগামীতে দায়িত্ব পালন করবেন ওনাদের সদে জ্ঞাতার্থে আমাদের এই পরিকল্পনাগুলো আমরা একটু উঠিয়ে ধরছি। স্বল্প ব্যয়ে তাৎক্ষণিক সুচিকিৎসা দিতে সাগর আশ্রমে একটা প্যাথোলজি ল্যাব স্থাপন, যাতে আশ্রিতদের পাশাপাশি স্থায়ী জনগণ দারুণ উপকৃত হবে। সাভারের নিচের একটা রুমও আমরা ইতিমধ্যে দেখেছি, এখানে একটা প্যাথোলজিক্যাল ল্যাব অল্প টাকার মধ্যে করা যায়, যেখানে এতগুলো 150 জন রোগী আছে, এদের দৈনন্দিন পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থাই নাই। সেখানে আমরা যদি স্বল্প মূল্যে একটা প্যাথোলজি ল্যাব করি, টেকনিশিয়ান আমরা নিয়োগ দিতে পারি। 73 জন স্টাফ থাকলে একজন টেকনিশিয়ান নিয়োগ দিতে অসুবিধা কি? তো আমরা একটা যদি ল্যাব করতে পারি তাহলে এই আশ্রিতরা উপকৃত হবে, একই সাথে সাভারের স্থানীয় জনগণও কিন্তু ওখান থেকে স্বল্প মূল্যে চিকিৎসা পাবে। বাইরে একটা টেস্ট 1000 টাকা করতে পারলে ওটা 500 টাকা দিয়ে সেখানে ইজিলি করা সম্ভব। আগামী যারা আসবে ওদের সবাই জ্ঞাতার্থে স্টাফ নার্সদের প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা, এখানে যারা স্টাফ নার্স রয়েছে অনেকে বিভিন্নভাবে নিয়োগ পেয়েছেন, ওনাদের জন্য একটা যারা প্রফেশনাল একটা প্রশিক্ষণের ব্যবস্থা খুব দরকার। তথ্য অনলাইন ডাটাবেস, ইতিমধ্যে প্রতিদিন আমাদেরকে মিডিয়ার বাইরে জিজ্ঞেস করেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে জিজ্ঞেস করেন পেশেন্ট কজন আছে, রোগী কজন আছে, ছেলে কজন আছে, মেয়ে কজন আছে, কিংবা রাস্তায় যখন কোনো মানুষ পড়ে থাকতে দেখে যখন এখানে ফোন দেন জিজ্ঞেস করেন তা আমাদের এখানে সিট খালি আছে কিনা বা অ্যাকচুয়াল সংখ্যাটা আছে কিনা। সেটার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল বোর্ডের মধ্যে আমরা উঠিয়ে দিয়েছি আজকের দিনে রোগী কজন আছে, কজন ছেলে কজন মেয়ে উঠিয়ে দিয়েছি। এই জিনিসটা আগামী দিনে আমরা অনলাইনে দেওয়ার জন্য প্রস্তাব করছি, যাতে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ওয়েবসাইটে তথ্যটা থাকবে। এখানে আমাদের সাংবাদিক ভাই দেশের বিদেশের যে কোনো প্রান্তের মানুষ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ঢুকে দেখতে পারবে আজকের দিনে রোগীর সংখ্যা কজন ছেলে আছে, কজন মেয়ে আছে, কজন বাচ্চা আছে। তাহলে কারো কোনো সন্দেহ আসবে না, কোনো তথ্য মিস ইনফরমেশন যাবে না। একই সাথে স্টাফ যারা রয়েছেন ওনারা এতদিন হাতে সিগনেচার করতো, তো আমরা পরিকল্পনা করেছিলাম ডিজিটাল অ্যাটেন্ডেন্স, ওনারা এসে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা আইডি কার্ড দিয়ে করতে পারেন, যাতে ওনাদের মান্থলি কে কদিন আসলো না আসলো এবং হিসাবটা খুব ইজি হয়। আগামী দিনের যারা দায়িত্ব নেবেন ওনাদের জন্য এগুলো আমরা চিন্তা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী ড্রেস কোড, আমরা এখানে কোনো ড্রেস কোড পাই নাই, কে আয়া, কে বয়, কে মাসি, কে অমুক, কে ডক্টর, কে নার্স, তো আমরা ড্রেসটা পাইনি। অথচ এজন্য একটা আশ্রম চালানোর জন্য আমরা মনে করি প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস কোড থাকা আবশ্যক। সেজন্য আমরা একটা ড্রেস কোডও প্রস্তাব রেখেছি, ডিজাইন রেখেছি। এবং একই সাথে সাভারের আশ্রমটা যেহেতু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, ওখানে এই মাতৃত্বকালীন একটা ম্যাটারনিটি ল্যাবও খুব সহজে করা যেতে পারে। আশ্রিত অনেক মায়েরও বাচ্চা কেন হচ্ছে, বা রাস্তার পাশে একজন মাকে একজন অসহায় বোনকে পাগলি বোনকে নিয়ে আসছে, ওর বাচ্চা কেন হচ্ছে, একটা ম্যাটারনিটি আমার যদি ডাক্তার থাকে, আমার যদি নার্স থাকে, আমি একটা রুমকে ম্যাটারনিটি ডিক্লেয়ার দিতে কোনো আপত্তি নেই, মিডওয়াইফ একজন নিয়োজিত হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে যখন আপনার ল্যাব হয়ে যাবে, একটা ম্যাটারনিটি হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে এই সাভারের আশ্রমটাকে একটা পরিপূর্ণ হসপিটালে চাইলে রূপ দেওয়া যেতে পারে। তো আমি এই বিষয়গুলো আগামী দিনে যারা দায়িত্বশীল আসবেন ওনাদের সদয় জ্ঞাতা, তো ওনারা হয়তো আরো ভালো কোনো চিন্তা ভাবনা রাখবেন ইনশাল্লাহ আশা করি। অথবা একই সাথে গভর্নমেন্টের যেহেতু দায়িত্বশীল রয়েছেন ওনাদের তো বিশাল অভিজ্ঞতা আছে, ওনারা হয়তো কাজ করুন, এগুলো আরো কিভাবে কাজ করা যায়। এক নজরে এই 25 কার্য দিবসের বিবরণ আমরা হসপিটালে প্রেরণ করেছি, এখান থেকে 8 জন। আমরা আসার পরে এখান থেকে অসহায় মা বাবা ইন্তেকাল করেছেন 5 জন, নতুন আশ্রয় দিয়েছে 1 জন, এবং ওই যে পরিবারের খোঁজ পেলে যথাযথ নিয়ম মেনে হস্তান্তর করেছি আমরা 3 জন। পরিবারে লাশ হস্তান্তর করেছি আমরা 1 জন, চিকিৎসক নিয়োগ দিয়েছি আমরা 2 জন, স্টাফ নিয়োগ দিয়েছি আমরা 1 জন, কর্মী ছাঁটাই আগের কোনো স্টাফকে আমরা কোনো ছাঁটাই করি না, 0। আজ 25তম দিবস, এই সর্বসময় আল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সহায়তায় আমাদের সর্বসাধ্য প্রচেষ্টা অনুযায়ী চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। বিগত সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আত্মমর্মতার সেবায় আরো দৃঢ় প্রত্যয় হচ্ছে প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত এগিয়ে চলুক এই মানব সেবা। আসলে আমি ডিবি প্রধান হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সেই ক্রান্তি লগ্নে উনি যে অনুমোদনটা তাৎক্ষণিক যাচাই বাছাই করে আল্লাহ সামনে ফাউন্ডেশনকে দিয়েছেন, সেই অনুমোদনটা তাৎক্ষণিক না হলে পরে এখানে আসলে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হইতো। এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই অসহায় মা বাবাদের সেবার জন্য। আল্লাহ শামসুর ফাউন্ডেশন যে অল্প কদিন সেবা দিতে পেরেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা পেশ করছি। এই 25 দিন আশ্রম চালাতে বিদ্যুৎ মিটার সহ খাওয়া দাওয়া যা যা খরচ গিয়েছে সবগুলো আল্লাহ শামসুর ফাউন্ডেশনের ফান্ড থেকে গিয়েছে। এবং এখানে প্রায় 4.5 লক্ষ টাকার মতো আমাদের এ পর্যন্ত খরচ হয়েছে।
জি জি, এই 25 দিনে আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে নেই। এক ব্যক্তি নিজ স্বপ্রণোদিত হয়ে 1 বছর চাল নিয়ে আসছিল, 1 বছর চাল নিয়ে আসছিলেন এক ব্যক্তি নিজে স্বপ্রণোদিত হয়ে। আর অনলাইনে যারা আমাদেরকে 2-4 জন রিকোয়েস্ট করেছিল, আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে, আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া সমীচীন হবে না বলে আমরা নিয়ে নেই। এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন, বিকাশে টাকা দিব না, নগদে টাকা দিব না, কেমনে চালাই দেখি। আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে, কারণ চালানোর মালিক তো আমি না, চালানোর মালিক তো আপনি না, চালানোর মালিক তো আল্লাহ। এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাহ তাকে চালাইছে, আশ্রমে থাকার আগেও আল্লাহ তাকে চালাইছে। রাস্তা পরিছিল আল্লাহ তো উপোস রাখে নাই, আশ্রম আসার পর তাদেরকে রিজিকটা সুন্দর হয়েছে। আবার আমি না থাকলে ওরা চলবে তো। ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা দায়িত্ব দিচ্ছেন সমাজসেবাকে, তারা নিচ্ছে, আপনাদের কাছ থেকে দায়িত্ব নিচ্ছে, যে নিচ্ছে সে আজকে নাই, তাহলে দায়িত্বটা হস্তান্তর হচ্ছে কিনা? না, বেসিক্যালি যিনি সমাজসেবা প্রশাসক নিযুক্ত হয়েছেন উনি গতকাল আমার সাথে কথা হয়েছিল, আজকে আসার কথা ছিল না, ওনার সময় দিয়ে তো আমরা মিটিংটা করেছি। উনি আমাকে একটু আগে মেসেজ দিয়েছে যে আপনাদেরকে জানানোর জন্য আজকে ওনার একটা ব্যস্ততা ও একটা জরুরি কাজ করে যাওয়া, উনি আজকে আসতে পারেননি, আগামীকালকে থেকে এসে উনি। আমরা তো অন্য একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে উনি দায়িত্ব নিতে চাচ্ছে না বা অন্য কিছু চাচ্ছে, এটা কি আসলে এরকম কোনো তথ্য? না, আমার সাথে একটু জানা না, আপনি ওনার সাথে কথা বলতে। আপনারা তো আসলে দায়িত্ব দিতে পারেন না, কারণ আপনারা তো থার্ড পার্টি হিসেবে এখানে কয়েকদিনের জন্য এসে কাজ করেছেন। এটা দায়িত্ব নিতে গেলে এখানকার গণতন্ত্র অনুযায়ী যারা এখানে কমিটিতে আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সমাজসেবার মতো বুঝিয়ে নেবে, তাদের সাথে কাজ করবে, তাই তো? আচ্ছা, আমার একটা বড় প্রশ্ন হচ্ছে, দেখেন আপনি তো এখানে 25 দিন ছিলেন, আপনারা 25 দিন আপনারা এই আশ্রমে এ টু জেড খুঁটিনাটি গেটে দেখেছেন, সব কার্যক্রম পরিচালনা করেছেন। তো বেসিক্যালি এখানে এই মিল্টনের এই আশ্রমে বড় দুইটা অভিযোগ ছিল। একটা অভিযোগ হচ্ছে এখানে মানব পাচারের, যেটা নিয়ে একটা মামলাও হয়েছে, আর আরেকটা অভিযোগ আসছে মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি। বেসিক্যালি আপনারা এই দুইটা অভিযোগে কোনো কিছু পেয়েছেন কিনা বা কোনো সংশ্লিষ্টতা কোনো পেয়েছেন কিনা? আমি আপনাকে আবারও একটু পুনর্স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের দায়িত্ব ছিল খাওয়া দাওয়া চিকিৎসা করা, বুঝছেন? আগে কি হয়েছে না হয়েছে, কে কি বিক্রি করছে, এগুলো গভর্নমেন্টের তদন্তের বিষয়। আমার যে বহুত স্ট্রং মানুষরা এটা নিয়ে তদন্ত করতেছে, ঠিক আছে? আর আমার এটা দেখার বিষয়ও না, আমি এটা চেকও করতে চাই না যে এখানে কি হয়েছে না হয়েছে। আমি এই অসহায় মা বাবাগুলো বাচ্চাদের কেমন দুধ দিব, অসহায় মা বাবাগুলো কেমন খাওয়া দাওয়া দিব, কেমন ওদেরকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে কেমন হসপিটালে পাঠাবো, লাস্ট যেটা মারা গেছে সেই লাশটাকে তার যে আত্মীয় স্বজন খুঁজে ভিডিওতে কে কমেন্ট করছে, সে কমেন্ট খুঁজছে, তার আত্মীয় আমরা বের করছি, সে বের করে হস্তান্তর করে দিয়েছি। একজন পরিবারের খোঁজ দিতে আসছে, কত সহজে ওনাকে ওনার পরিবারের হাতে উঠিয়ে দেওয়া যায়, যাচাই বাছাই করে থানায় জিডি করে আমরা চেষ্টা করছি ওগুলো উড়িয়ে দিচ্ছি। এখনই কি আপনাদের দায়িত্ব শেষ? ডেথ সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে কি, কোন প্রসিডিউরে আপনারা রাইট আপনার প্রশ্নটা খুব সুন্দর। ডেথ সার্টিফিকেট তো আমার আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না ভাই? হসপিটালে গেলে হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট ডক্টর ইস্যু করেন, আমরা এই রোগীগুলোকে হসপিটালে নিয়ে গিয়েছি, হসপিটালে ডাক্তারে দেখে শুনে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। এখানে তো আসলে এমন না যে ডেথ সার্টিফিকেট ডক্টর দিবেন না। কিভাবে করেছেন আপনারা? কোনো জটিলতায় পড়েছেন কিনা? না, আমরা তো সেই দাফনে না, আমরা তো কোনো জটিলতা পড়ি না, কারণ আমরা হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট এনেছি, ডেথ সার্টিফিকেট প্রশাসনকে আমরা জানিয়েছি, অবহিত করে জানাজা করে ওপেনলি দাফন করে কবর দিয়েছি, যাদের আত্মীয় স্বজন পাওয়া যায় নাই। আর যার আত্মীয় স্বজন পাওয়া গেছে তার জন্য রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজে ওনার হাতে লাশটা হস্তান্তর করে দিয়েছে, ডেথ সার্টিফিকেট সহ। আবার আচ্ছা, এখন থেকে কি আপনাদের দায়িত্ব শেষ? হ্যাঁ, আজকে থেকে আমরা চিন্তা করছি, যেহেতু প্রশাসন সাহেবের সাথে কথা হয়েছে, উনি তো আগামীকালকে থেকে আসলে নিয়মিত আসবেন, সেক্ষেত্রে আজকে থেকে আলহাজ ফাউন্ডেশন এখান থেকে বিদায় নিবে। তবে কোনো সহযোগিতা যদি ওনারা চান আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।